তো বন্ধুরা, জিওগ্রাফি অনার্সের রিসার্চ মেথোডোলজি পেপারের টপিক অবজারভেশন মেথড অর্থাৎ রিসার্চ টেকনিকের যে মেথডটা রয়েছে অবজারভেশন, তার যে ভাগ রয়েছে পার্টিসিপেট, নন পার্টিসিপেট, এরকম যে ভাগগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা পুরো বিস্তারিত জানবো। ঠিক আছে, এর সুবিধা অসুবিধা, ক্যারেক্টারিস্টিক্স, কনসেপ্ট। তো চলো ভিডিওটা শুরু করি। তো আমি এখানে লিখে দিচ্ছি হেডিংটা অবজারভেশন মেথড। তো এটা হলো আমাদের মেন হেডিং আজকের টপিকে। তো এই অবজারভেশন মেথডটা কি, অবজারভেশনটা কি? তো অবজারভেশন হলো রিসার্চেরই একটা টেকনিক অর্থাৎ গবেষণার একটা পদ্ধতি। এই অবজারভেশনের মাধ্যমে ডেটা কালেকশন করা হয় রিসার্চে। তো এটার সংজ্ঞা যদি এক কথায় বলতে হয় তাহলে কি বলবো, যে ধারাবাহিকভাবে কোনো ঘটনা বা বিষয় দেখাকে পর্যবেক্ষণ বলে। এটা কিন্তু ভৌগোলিক ভাষায় নয়, অর্থাৎ বৈজ্ঞানিক ভাষায় না। এটা বৈজ্ঞানিক ভাষায় যদি সংজ্ঞা বলে তাহলে কি বলবো, যে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো বিষয়কে সুশৃঙ্খলভাবে দেখা এবং লিপিবদ্ধ করাকেই বলা হয় পর্যবেক্ষণ বা অবজারভেশন। তাহলে পর্যবেক্ষণ বলতে আমরা কি বুঝতে পারছি, যে কোনো বিষয়কে দেখা এবং দেখে লিপিবদ্ধ করা অর্থাৎ খাতায় লেখা। তো এবার জেনে নিই অবজারভেশনের ক্যারেক্টারিস্টিক্স কি আছে অর্থাৎ বৈশিষ্ট্য কি আছে পর্যবেক্ষণে। তো আমি এখানে লিখে দিচ্ছি। এক নম্বর কি, কালেকশন অফ প্রাইমারি ডেটা। কালেকশন অফ প্রাইমারি ডেটা অর্থাৎ প্রাথমিক তথ্য সংগ্রহ। এই যে পর্যবেক্ষণ পদ্ধতি, এই পদ্ধতির সাহায্যে কিন্তু প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়, অর্থাৎ কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বা কোনো উদ্দেশ্যে, কোনো গবেষণার উদ্দেশ্যে কিন্তু প্রাথমিক ডেটা সংগ্রহ করা হয়। সেটাই বলা হচ্ছে এই ফার্স্ট বৈশিষ্ট্যতে। দুই নম্বর কি, এম অ্যান্ড অবজেক্টিভস অর্থাৎ এই যে পর্যবেক্ষণ পদ্ধতি, এটা কিন্তু র্যান্ডমলি গিয়ে কালেক্ট করা হয় না, এটা কিন্তু একটা নির্দিষ্ট উদ্দেশ্যের উপর ভিত্তি করে এই ডেটাটাকে কালেকশন করা হয় অর্থাৎ পর্যবেক্ষণ করা হয়। তো সেটাই বলা হচ্ছে, প্রথমে একটা উদ্দেশ্য বা লক্ষ্য স্থির করতে হবে, তারপর আমাদের ডেটা কালেকশন করতে হবে। তিন নম্বর হলো পিওর অ্যান্ড প্রপার ডেটা অর্থাৎ বিশুদ্ধ এবং যথার্থ রাশি তথ্য। এই যে পর্যবেক্ষণ পদ্ধতিটা যেই অঞ্চলে অর্থাৎ যেই গবেষণা ক্ষেত্রে প্রয়োগ করা হয় সেটা কিন্তু একটা মুক্ত পরিবেশ হওয়া দরকার, কারণ গবেষকরা মুক্ত পরিবেশ ছাড়া কিন্তু সেখানে ডেটা কালেক্ট করতে পারবে না, কারণ তারা সবসময় পিওর অ্যান্ড প্রপার ডেটা কালেক্ট করতে বিশ্বাসী। তো সেটাই বলা হচ্ছে এই বৈশিষ্ট্যর মধ্যে। 5 নম্বর কি, ডিরেক্ট স্টাডি অ্যান্ড পার্টিসিপেশন অর্থাৎ সরাসরি অধ্যয়ন ও অংশগ্রহণ। অর্থাৎ এখানে যে গবেষক অর্থাৎ পর্যবেক্ষক থাকে, সে কিন্তু সরাসরি নিজে মাঠে থেকে অর্থাৎ ফিল্ডে থেকে ডেটা সংগ্রহ করে। এর ফলে কিন্তু একটা বিশুদ্ধ তথ্য আমরা পেতে পারি। যেহেতু পর্যবেক্ষক মাঠে দাঁড়িয়ে এই পর্যবেক্ষণটা করে থাকে, অর্থাৎ গবেষক তার নিজের চোখের সাহায্যে পুরো মিথস্ক্রিয়াকে দেখতে পায়। তো সেটাই বলা হচ্ছে এই বৈশিষ্ট্যতে। 6 নম্বর হলো প্ল্যানিং অর্থাৎ পরিকল্পনা। এই যে একজন পর্যবেক্ষক যে পর্যবেক্ষণ করতে বেরোচ্ছে, এর কিন্তু একটা প্ল্যানিং আছে। ঠিক আছে, বিনা প্ল্যানে কিন্তু বেরোচ্ছে না, এটা কিন্তু আগের থেকে প্রি প্ল্যান করা রয়েছে, যে কতদূর অবধি গবেষণা হবে বা কতদূর অবধি পর্যবেক্ষণ হবে, তারপর কি কি বিষয় আমরা দেখবো, লক্ষ্য রাখবো, সেসব কিন্তু একটা প্রি প্ল্যান করে রাখে গবেষক বা পর্যবেক্ষক। তো সেটাই বলা হচ্ছে বৈশিষ্ট্যতে। তো এবার আসি 7 নম্বর, রেজিস্ট্রেশন অফ অবজার্ভড ম্যাটার। রেজিস্ট্রেশন অফ অবজার্ভড ম্যাটার অর্থাৎ পর্যবেক্ষণকৃত তথ্যাদি লিপিবদ্ধকরণ। অর্থাৎ এই যে পর্যবেক্ষক অর্থাৎ গবেষক যে পর্যবেক্ষণটা করছে, যে রিসার্চটা করছে, সেটা কিন্তু পুরো মাথায় তো লোড করে রাখা অসম্ভব। তো তার জন্য কি করছে, লিপিবদ্ধ করছে, অর্থাৎ একটা খাতায় সে লিখছে। তো সেটাই বলা হচ্ছে এই বৈশিষ্ট্যতে, অর্থাৎ এটাও একটা পর্যবেক্ষণের পার্ট। 8 নম্বর বৈশিষ্ট্য কি আছে, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কজ এফেক্ট রিলেশনশিপ অর্থাৎ বাংলায় বলতে গেলে পটভূমি ও কার্যকরণ সম্পর্ক। অর্থাৎ এই যে পর্যবেক্ষক পর্যবেক্ষণ করতে যাচ্ছে মাঠে, এবার সে যেই বস্তুগুলো দেখছে বা সেই সব দৃশ্যগুলো দেখছে, তার সাথে কিন্তু এক একটা ইন্টার রিলেশন অর্থাৎ তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করছে তার এই চোখ দিয়ে দেখে। অর্থাৎ উদাহরণস্বরূপ বলতে গেলে এখানে একটা পাথর পড়ে রয়েছে, একটা বড় একটা পাথরের চাই। ঠিক আছে, সেই পাথরটা এখানে এলো কি করে, তার সাথে কি কি হয়েছিল ইতিহাসে, এবং সেই পাথরটা কোথা থেকে কোথায় এসছে, এরমভাবে কিন্তু একটা জায়গার সাথে আরেকটা জায়গার বা পাথরের সাথে পাথরটা কিভাবে ভেঙে ভেঙে ছোট হলো, আরো কত বড় ছিল, এরকমভাবে বায়ুর সাথে পাথরের সম্পর্ক, এরকমভাবে নানান রিলেশন তৈরি করা হচ্ছে এই পর্যবেক্ষণে। তো এটাই বলা হচ্ছে লাস্ট বৈশিষ্ট্য। তো আশা করি বোঝা গেল এই পর্যবেক্ষণের বৈশিষ্ট্য অর্থাৎ অবজারভেশনের ক্যারেক্টারিস্টিক্স। তো এটাকে মুছে দিচ্ছি আমি। তোমাদের যদি নোট করার থাকে তো ভিডিওটা পজ করে করে নোট করে নেবে যখন লিখছিলাম এবং লাস্টেও। ঠিক আছে, স্ক্রিনশট তুলে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবার আসি অবজারভেশনের টাইপস অর্থাৎ প্রকারভেদ। তো অবজারভেশনকে কটি ভাগে ভাগ করা হয়, অবজারভেশন। তো এটাকে আমি এখানে লাইনটা বেঁকে গেল, একটু অ্যাডজাস্ট করে নেবে, কারণ বোর্ডটা বড় আছে। খাতায় হলে লেখাগুলো সুন্দর হয়, কিন্তু বোর্ডে একটু অসুবিধা হয়েই যায়। বেসিস অফ কন্ট্রোল অফ রিসার্চ এনভায়রনমেন্ট।
তো এখানে ফার্স্ট যে ভাগটা বলেছে কি বেসিস অফ কন্ট্রোল অফ রিসার্চ এনভায়রনমেন্ট, অর্থাৎ গবেষণার পরিবেশ নিয়ন্ত্রণের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা। একটা হলো কন্ট্রোলড অবজারভেশন অর্থাৎ নিয়ন্ত্রক পর্যবেক্ষণ, আর একটা হলো আনকন্ট্রোলড অবজারভেশন অর্থাৎ অনিয়ন্ত্রক পর্যবেক্ষণ। ঠিক আছে, বেসিস অন হাইপোথেসিস অর স্ট্রাকচার, এখানেও আবার দুই ভাগে ভাগ করা হয়। বেসিস অন দ্য হাইপোথেসিস অর স্ট্রাকচার অর্থাৎ পূর্ব পরিকল্পনা বা কাঠামোর ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো স্ট্রাকচার্ড অবজারভেশন, একটা হলো আনস্ট্রাকচার্ড অবজারভেশন, অর্থাৎ একটা কাঠামোগত পর্যবেক্ষণ, একটা অবকাঠামোগত পর্যবেক্ষণ। তো বোঝা গেল এটা। তো এবার আসছে লাস্ট প্রকারভেদ। তারপর কি আছে বেসিস অফ রিসার্চ পার্টিসিপেশন অন রিসার্চ প্রসেস, অর্থাৎ গবেষণা প্রক্রিয়ায় গবেষকের অংশগ্রহণের ভিত্তিতে প্রকারভেদ। তো সেটা কি ভাগ? দুই ভাগে, কি পার্টিসিপেশন অবজারভেশন আর কি নন পার্টিসিপেশন, অর্থাৎ অংশগ্রহণ পর্যবেক্ষণ, এটা হলো অংশগ্রহণবিহীন পর্যবেক্ষণ। ঠিক আছে, তো আজকে আমরা জানবো বেসিস অফ রিসার্চ পার্টিসিপেশনের উপর। ঠিক আছে, অর্থাৎ এই দুটো ভাগ আমরা বিস্তারিত জানবো। তো ভিডিওটা কন্টিনিউ করছি।